বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছে আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা ভয় পেও না। আলো লুকিয়ে আছে আঁধারে। তোমরা যেভাবে আহত হয়েছিলে 5 আগস্ট, আগস্টের 4 তারিখ, জুলাইয়ের 18 তারিখ, 19 তারিখ, আমার মতো আজকে আমার পরিস্থিতি কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজপথে আমরা নেমেছিলাম বৈষম্য দূর করার জন্য, এমনকি স্বৈরাচার হাসিনার পতনের জন্য। স্বৈরাচার হাসিনা হয়তোবা চলে গেছে, আরও স্বৈরাচার হাসিনা এদেশে রয়ে গেছে। আজকে আমার মতো শরীফ কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? আমি আমার ফ্যামিলির বড় ছেলে, আমার বাবা নেই, 5 জনের প্রতিনিধি আমি। আমার কর্মস্থান বন্ধ থাকিলে তাদের পেট বন্ধ। আজকে আমার রাজপথে এসে দাঁড়াতে হয়েছে কেন? বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলাম আমরা সাধারণ জনগণ। আজকে আমাদের সেই সাধারণ জনগণের পরিস্থিতি কি? আপনারা কি এটা একবারও জিজ্ঞাসা করেছেন? বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের বিশ্বের নোবেল পুরস্কৃত একজন মানুষ, সম্মানিত একজন ব্যক্তি, আগস্টের 8 তারিখে তিনি সরকার প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ করলেন। তার মূল ফোকাস ছিল কি? এটা একান্তভাবে আমার অনুরোধ বা আমার তার কাছে প্রশ্ন, যারা নিহত হয়ে গেছে তাদেরকে আপনারা খুঁজে পাবেন না। আমরা যারা আহত হয়ে হাসপাতালের বারান্দায় ভুগতেছি, তাদের কি খবর নিয়েছেন আপনারা? তাদের কি নিয়ে আপনারা কোনো কাজ করেছেন? আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই বৈষম্য দূর করার জন্য আমরা রাজপথে নেমেছিলাম, সেই বৈষম্য দূর হয় নাই। আমার মতো হাজারো শরীফ রাজপথে ঘুরে বেড়াচ্ছে, আমার মতো হাজারো শরীফের ফ্যামিলি রাজপথে এসে কান্না করতেছে, আমার মতো হাজারো শরীফ এখন দুগে দুগে মরতেছে, তাদের উন্নত চিকিৎসা নেই। আমার নাম মোহাম্মদ শরীফ, আমি একজন সাধারণ জনগণ, আমার কোনো পরিচয় আমি দিতে চাই না। আমি বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাইয়ের 16 তারিখে যখন আবু সাইদ মারা যায়, জুলাইয়ের 17 তারিখে আমি প্রোগ্রামে নামি বিজয় সরণি। এভরিথিং, সব ডিটেলস আমার কাছে আছে, আমি কিভাবে আহত হয়েছি। জুলাইয়ের 17 তারিখ থেকে আমার কর্মস্থান বন্ধ, এখন পর্যন্ত আমার কর্মস্থান বন্ধ। আগস্টের 4 তারিখে আমি প্রোগ্রামে নামি 10 নম্বর মিরপুরে। সারা বাংলাদেশে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে আগস্টের 4 তারিখে মিরপুরে যখন আমি প্রোগ্রামে নামি, আমরা 12টা নাগাদ নামি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্ররা ছিল, সাধারণ জনগণ ছিল আমাদের পাশে। রাত্রে 9টা বাজে আমরা পালিয়ে যাই মিরপুর 10 নম্বর থানা থেকে। তো যখন আমরা চলে যাই তখন আমরা কিন্তু ঘরে ঘুমাই নাই, আমরা রাত ভরে জাগনা ছিলাম শাহবাগ মোড়ে। আপনার যখন তারা গণভবনের উদ্দেশ্যে রওনা করছে, আমি গণভবন পর্যন্ত গেছি, ওই ভিডিও পর্যন্ত আমার কাছে আছে। আমি গুলি খেয়েছি আগস্টের 5 তারিখে মিরপুর 2 নম্বর মডেল থানাতে। আমি গণভবন থেকে চলে যাওয়ার পরে আমি আমার বাসার উদ্দেশ্যে বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিলাম। ওখানে আমি গুলি খেয়েছি, আমার সারা গায়ে গুলি লেগেছে 26 থেকে 22টা গুলি লেগেছে। এখনও আমার 4টি গুলি রয়ে গেছে। আমার ডান চোখটা অন্ধ হয়ে গেছে, কপালে একটা, মাথায় 2টা, চোখে একটা এখনো আছে। বাংলাদেশ ট্রিটমেন্ট আমার জন্য শেষ। কিছুই দেখতে পারি না, আমি অন্ধ। আমার রিপোর্ট আছে আমার কাছে। আমি জাতীয় চক্ষুতে 1 মাস ভর্তি ছিলাম, এখন সিএমএসে আমার চিকিৎসার জন্য আমি ভর্তি চলতেছে। তো আমি ভর্তি হইতে গেছি, তারা বলে আমাদের ট্রিটমেন্ট নাকি ফ্রি। বর্তমান যে সমন্বয়ক যারা আছেন বা যে সরকার আছেন গভর্নমেন্ট থেকে, তারা বলে আমাদের ট্রিটমেন্ট ফ্রি। তো তাদের কাছে আমি বলতে চাই, স্বৈরাচার হাসিনা থাকতেও তো ট্রিটমেন্ট ফ্রি ছিল, তো 2024-এর যুদ্ধ হিসাবে আমাদের ট্রিটমেন্ট কেন ফ্রি হবে? আমাদের প্রপার ট্রিটমেন্ট প্রয়োজন ছিল। আপনারা যে চায়নার থেকে ডাক্তার আনছেন, সেটা হাতুড়া ভাঙা ডাক্তার, এটা আমি জানি। কারণ টেস্টের ডাক্তার তাকে বলা হয়, যেমন টেস্টের অলরাউন্ডার। সে ব্যাঙের অপারেশন করতে পারবে, গরুর অপারেশন করতে পারবে, এভরিথিং, সব অপারেশন করতে পারবে। আপনারা যে প্রেস মিডিয়া করছেন চায়না থেকে ডাক্তার এনে আমাদের জন্য, আমাদের কি সে অপারেশন করছিল? বা আমাদের আহত ভাইদের নিয়ে কি একটা চিকিৎসা করছে? তাকে যেন আপনারা বাংলাদেশে আনছেন, তাকে আমি হাতুড়া ডাক্তার হিসাবে পরিচয় দিবেন। আপনারা মিডিয়ার সামনে কেন বলেন চায়নার ডাক্তার আনছেন? আমাদের কি চোখের চিকিৎসা একজনও করছে?
যাদেরকে আপনারা আনছেন, আপনারা ফেস মিডিয়া করতেছেন আমরা চায়নার ডাক্তার আনতেছি, চায়নার ডাক্তার এনেছি, কিন্তু সে কি করছে? সে জাতীয় চক্ষু বিজ্ঞানে 26 জন রুগী দেখছে, দেখে সে চলে গেছে। কিন্তু আমাদের 26 জন যে রুগী দেখছে আমাদের আহত ভাইদের, তাদের কি প্রপার ট্রিটমেন্ট হয়েছে বা আমাদের কি উন্নত ট্রিটমেন্ট হয়েছে? আমাদের জুলাই ফাউন্ডেশন নিয়ে কথা, যারা আমরা নিহত হয়েছি তাদের পরিবারের জন্য 5 লাখ, যারা আহত হয়েছি তাদের জন্য 1 লাখ, আমার চোখের দাম 1 লাখ। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সাথে আমার প্রোফাইলে দেওয়া আছে হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিদ আলম, তো তারা দুজনই আমাদের সাথে কথা বলছে, অন্তত আমার সাথে, কিন্তু তাদের দেখার আমি এই পর্যন্ত পাই না বিগত 1 মাস যাবত। অবশ্যই বাংলাদেশ মিডিয়া আপনারটা নিয়ে এখনো 43টা চলতেছে আমার, কিন্তু তাদের দেখা পাই নাই। প্রথম আলোয় গেছে কালকে আমার মানে পরিচয় গেছে। আমার চাওয়া নিয়ে আমি ডক্টর ইউনূসের কাছে আবেদন করছি, সচিবালয়ে আমাদের কর্মসূচি করছি যে আমরা যারা আহত ভাইরা আছি, আমরা আহতের প্রতিনিধি নিয়ে 10 জনের একটা বিশেষ কমিটি তার কাছে গেছিলাম। আমাদের উন্নত চিকিৎসা, আমরা 1 লক্ষ টাকার জন্য তো বৈষম্য দূর করার জন্য আন্দোলনে নামি নাই, কিন্তু আমরা স্বৈরাচার হাসিনা যদি এদেশে থাকতো তাহলে আমাদের কি হতো, আমাদের পরিবারের কি হতো? তাদের কোনো ঠিক ঠিকানা থাকতো না। আপনারা শেয়ারটা অন করছেন কাদের মাধ্যমে? কাদের মাধ্যমে অন করছেন? আমার একটা চোখের বিনিময়, আমার ভাইয়ের হাতের বিনিময়, পায়ের বিনিময়, এটা কি আপনাদের নজরে আছে? এটা আপনাদের নজরে নাই, কিন্তু এটা আপনাদের ভাবতে হবে। আমরা কেন রাজপথে এসে বক্তব্য দিব? আমাদের পুনর্বাসন হোক, চিকিৎসা হোক, যেটাই হোক, আপনাদের করা উচিত ছিল। আমার মতো শরীফ এখন সব জায়গায় ভুক্তভোগী, কিন্তু তারা মিডিয়ার মাধ্যমে আসতেছে না। যে আমি যদি মিডিয়ার মাধ্যমে যাই তাহলে যদি আমার 1 লক্ষ টাকা না দেওয়া হয়, বলে এটার কারণ কি? তাদের পরিবার এখন ভুক্তভোগী, তাদের জুলাই 17 তারিখ থেকে আমার চাকরি নাই, আমার পরিবার কিভাবে চলতেছে সেটা আমি বুঝতেছি বা আমি জানতেছি। আমি চাঁদপুর থেকে আজকে এসেছি এখানে, আমার পরিস্থিতি কি সেটা আমি বুঝতেছি। তারা যেভাবে আমাদেরকে নিয়ে খেলা করতেছে, আমরা খেলার পাত্র নয়। আমি একটা কথা বলতে চাই, আহত ভাইদের রাজপথে সকলের আবারও নামতে হবে। বৈষম্য দূর হয় নাই, আমরা আন্দোলন করেছিলাম কারো পকেট ভারী করার জন্য না। তারা যেভাবে তাদের পকেট নিয়ে ব্যস্ত আছে, আমাদেরকে নিয়ে নাই। আমি এই ভিডিও আপনাদের মাধ্যমে না, শুধু আমি সকল মিডিয়ার মাধ্যমে বলছি, আমি যদি 1 লক্ষ টাকা পাই, পাইলে পেলাম, না পাইলে নাই। আমি যদি আমার পুনর্বাসন পাই, না পেলে নাই। আমি আমার এই আন্দোলন চালিয়ে যাব, কারণ তারা বলতেছে যে বৈষম্য দূর হয়েছে। কোথায় বৈষম্য দূর হয়েছে? আমরা যারা আহত আছি তারাই তো মেন বৈষম্য। তারা তো এখন হাসপাতালে বারিন্দায় কাটনিয়ে মরতেছি। এমনও এই আন্দোলনে নেমেছে তার ফ্যামিলির মেন উৎপাদন সে আজ কোথায়? হাসপাতালের বারান্দায়। 10,000 টাকা তাকে দিয়েছেন, এই 10,000 টাকায় তার কিছু হয় নাই। 10,000 টাকায় সে রাজপথেই শেষ, তার হাসপাতালের বারান্দায় শেষ। সে এখন যে কিভাবে আছে, আজকে আপনি দেখেন তারা 36,000 লিস্ট করছে। তাদের লিস্ট করতে কতদিন লাগলো? যারা ফাঁসি দিয়ে মারা গেছে, যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাদের কিন্তু ফরমটা আলাদা। আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছি, আমাদের রিপোর্টে লেখা আছে আমরা গানছড়ের রুগী। তাহলে আমরা যদি গানছড়ের রুগী হয়ে থাকি, আমাদের এই বিবরণটা বার করতে তাদের এত সময় লাগলো কেন? তারা আমাদের উপর দিয়ে শেয়ার অন করছে। আমরা শেখ হাসিনারা দৌড়াইতে 45 মিনিট সময় নিয়েছি, তাদেরকে দৌড়াইতে 35 মিনিট সময়ও দিব না। যদি আমাদের পুনর্বাসন, আমাদের যে উন্নত চিকিৎসা এটা যদি না হয়, প্রপারলি আমরা ট্রিটমেন্ট না পেলে, বা তারা আমাদেরকে যদি দরকার হয় 36,000 মানুষ যারা আহত হয়েছে আমাদের ভাই, তাদেরকে বিদেশে নিতে হবে। কিসের রাষ্ট্র সংস্কার? আমার যদি চোখ না থাকে তাহলে আমি এই সৌন্দর্য দেখবো কি করে? তারা যে রাষ্ট্র সংস্কার নিয়ে নামছে। আচ্ছা, গতকালকে আমরা দেখলাম যে সিএমএইচ একজন রোগী মারা গেছে, প্রায় বৈষম্য বিরোধী আন্দোলন 2 মাস হয়ে যাচ্ছে, তারপরও মারা যাচ্ছে। সিএমএইচ কি প্রপারলি ট্রিটমেন্টটা পাচ্ছে না? এদেরকে সবাইকে বিদেশে নেওয়ার মতো কিছু? আপনি আমার সাথে সিএমএইচ এ চলেন, এমন একটা রুগী আছে, এমন একটা না, মানে এমন আছে যে সে কখনো আর উঠে দাঁড়াতে পারবে না, মানে সারা জীবন তার শুয়ে থাকতে হবে, তার পায়খানা করতে হবে মুখ দিয়ে, এরকম অবস্থা রুগী আছে। আর তারা বলছে কি আমরা 26 জনের একটা কমিটি তৈরি করছি, আমরা তাদেরকে বিদেশ নিয়ে যাব। 26 জন কেন, 36,000 আহত রুগী এখন ফরম হয়েছে। যদি 36 লাখ হয় তাদেরকে বিদেশ নিতে হবে, নাইলে তাদের এই ক্ষমতা হস্তক্ষেপ করতে হবে, তাদের
এই মানে তারা এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়া দরকার নেই। আমরা যারা আহত হয়েছে আমরা দেখি না এই রাষ্ট্রের কি আছে, রাষ্ট্রের থেকে সব তো নিয়েই গেছে। তাহলে এখন আমাদের ট্রিটমেন্টের জন্য কেন টাকা শর্ট পড়লো? তারা কেন মিডিয়াতে এসে বলে যে আমাদের টাকা নেই রাষ্ট্রতে? স্বৈরাচার হাসিনার সম্পত্তি এগুলো বিক্রি করো, যারা এমপি মন্ত্রী ছিল তাদের সম্পত্তি বিক্রি করা হোক, তাদের সম্পত্তি বাজে জব্দ করা হোক। আমাদের চিকিৎসার জন্য এখন টাকা শর্ট পড়ে গেছে দেশে। ছাত্র আন্দোলনে যারা আপনার প্রতিনিধি আছে, হাসান আব্দুল্লাহ সার্জি চালক, তারা বিভিন্ন জেলায় সফর দিচ্ছে, কিন্তু আপনাদের খোঁজ খবর নিচ্ছে না, এই বিষয়ে কোনো কথা বলা আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে, আসলে তাদের মধ্য থেকে অন্তত আমার সাথে কথা হয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং সাজ্জিদ আলম, দুজন ছাড়া তো আমরা কাউকে দেখি না। মানে বাংলাতে আর কাউকে দেখি না। এখন যারা আছে তারা সমন্বয়ক দাবি করতেছে। আরে ভাই, গুলি খাইছি আমরা বুঝতেছি জ্বালা যন্ত্রণা কি, আমরা বুঝতেছি আমাদের দুঃখটা কি। আমি সিএমএসে সাজ্জিদ আলমের সাথে দেখা করার জন্য আমি আমার নাম লেখাইছি, ভর্তি হয়েছি, কিন্তু তার সাথে আমি দেখা পাই নাই। সে আমার ছেলের সাথে, আমার ওয়াইফের সাথে ছবি তুলে গেছে জাতীয় চক্ষুতে যে তোমার সাথে আমি দেখা করব, কিন্তু দেখা পাই নাই। আমি প্রতিটা মিডিয়াতে তার কথা বলে গেছি, কিন্তু সে আমার সাথে দেখা করে নাই। বলে আমার সাথে, সে তো আমার মতো একজন মানুষ ছিল, সাধারণ জনগণ। সে রাজপথে নামছে কি নিয়ে? কোটা নিয়ে। এখন সরকার পতন এক দফা দাবিতে যখন তারা হুঙ্কার দিছে, কিন্তু তাদের পিছিয়ে কারিগর কারা ছিল? এদেশের সাধারণ জনগণ। তারা কি এটা ভুলে গেছে? এই রাষ্ট্রের তাদেরকে আমরা সমন্বয়ক যে বানাইছি, তাদের মেন কারিগর আমরা। তারা এখন হাজার হাজার কোটি টাকা দেখতেছে, লাভতেছে, ক্ষমতা তাদের হাতে। আমরা তো রে ভাই ক্ষমতার জন্য আসি নাই, আমরা গুলি খেয়েছি আমাদের সুস্থ ট্রিটমেন্টের জন্য। আপনারা কথা বলেন না কেন? আমরা তো আপনাদের সহকারী যোদ্ধা ছিলাম, তাহলে আপনারা কেন কথা বলেন না?